স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে বাড়িতে ভালোই আছো। আমি তোমাদের স্ট্যান্ডার্ড 4-এ ভূগোল ও পরিবেশ করাবো। তোমরা সকলে তোমাদের ভূগোল ও পরিবেশ বইটি বের করবে। তোমাদের আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম তোমাদের দ্বিতীয় অধ্যায় স্থল, জল, বায়ু সম্পর্কে প্রাথমিক ধারণা। এখান থেকে আমরা আলোচনা করেছিলাম পৃথিবীর স্থলভাগ ও জলভাগ, পৃথিবীর বায়ুমণ্ডল এবং মানুষ ও অন্যান্য জীবের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব পরিবেশ কাকে বলে এবং পরিবেশ দূষণ ও তার কারণ এবং তাদের প্রতিকারের উপায়। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। পরিবেশ দেখো কি বলেছে, আমাদের চারপাশে যা কিছু আছে সেসব নিয়েই গড়ে ওঠে পরিবেশ। তাহলে পরিবেশ কি নিয়ে গড়ে উঠেছে? আমাদের চারপাশে যা কিছু রয়েছে এই সমস্ত জিনিস নিয়েই পরিবেশ গড়ে উঠেছে। তাহলে আমাদের চারপাশে কি কি রয়েছে দেখো, আমাদের চারপাশে রয়েছে বাড়িঘর, চারপাশের গাছপালা, মানুষজন, পথঘাট, যানবাহন, বিদ্যালয়, পুকুর, নদী নালা, এই সব কিছুকে নিয়েই গড়ে ওঠে আমাদের পরিবেশ। তাহলে আমাদের পরিবেশ কি কি নিয়ে গড়ে উঠেছে? আমাদের চারপাশে যে বাড়িঘর, গাছপালা, মানুষজন, পথঘাট, যানবাহন, বিদ্যালয়, পুকুর ইত্যাদি নিয়েই আমাদের পরিবেশ গড়ে উঠেছে। পরিবেশ প্রধানত দু ধরনের, প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ। তাহলে পরিবেশকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। কি কি? প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ। তাহলে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? দেখো, প্রকৃতির যা কিছু উপাদান আছে সেই সব নিয়েই গড়ে ওঠা পরিবেশকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ। তাহলে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রকৃতির যা কিছু উপাদান আছে, প্রকৃতিতে যে সমস্ত উপাদান রয়েছে সেই সমস্ত উপাদান নিয়েই গড়ে ওঠা পরিবেশকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ। যেমন গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, মাটি, জল, পশু পাখি, মানুষজন ইত্যাদি সবই কি প্রাকৃতিক পরিবেশের উপাদান। এই প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলিকে নিয়েই প্রাকৃতিক পরিবেশ গড়ে উঠেছে। তারপর রয়েছে দেখো সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষজন যারা এই সমাজকে সুন্দর করে গড়ে তোলে তাদের নিয়েই গড়ে ওঠে সামাজিক পরিবেশ। তাহলে সামাজিক পরিবেশ কি কি নিয়ে গড়ে উঠেছে? এই যে আমরা রয়েছে আমাদের চারপাশে বিভিন্ন মানুষজন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, যারা এই সমাজকে সুন্দর করে গড়ে তুলেছে তাদের নিয়েই গড়ে উঠেছে আমাদের সামাজিক পরিবেশ। যেমন দেখো, কামার, কুমোর, চাষি, মুচি, মেথর, জেলে, গোয়ালা, নাপিত, ঝাড়ুদার, শিক্ষক, ডাক্তার, উকিল, বিচারপতি, এদের সকলকে নিয়েই গড়ে উঠেছে আমাদের সামাজিক পরিবেশ। এছাড়াও ঘরবাড়ি, পরিবার, পরিজন, বাজার, রাস্তাঘাট, যানবাহন প্রভৃতিও কিন্তু সামাজিক পরিবেশের অঙ্গ। অনেকেই আবার পরিবেশকে অপর একটি ভাগে ভাগ করে। আমরা সাধারণত জানি পরিবেশ দুই প্রকার, প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ। তাছাড়াও আরেক ধরনের পরিবেশ রয়েছে, সেটি হলো কৃত্রিম পরিবেশ, অর্থাৎ তৈরি করা পরিবেশ। কিন্তু এই কৃত্রিম পরিবেশ আসলে মানুষ তার বুদ্ধি ও শ্রম দিয়ে তৈরি করেছে। সাধারণত দুই ধরনের পরিবেশ রয়েছে, প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ। এছাড়াও আরেকটি পরিবেশ যে রয়েছে সেটি হলো কৃত্রিম পরিবেশ। এই পরিবেশটি মানুষ তাদের বুদ্ধি ও শ্রম দ্বারা সৃষ্টি করেছে, তাই একে কৃত্রিম পরিবেশ বা তৈরি করা পরিবেশ বলা হয়। যেমন ঘরবাড়ি, স্কুল কলেজ, অফিস আদালত, বাস, ট্রাম, ট্যাক্সি, রেলগাড়ি, থিয়েটার, হল, স্টেডিয়াম, সেতু, রাস্তাঘাট ইত্যাদি এই কৃত্রিম পরিবেশের উপাদান। তাহলে কি কৃত্রিম পরিবেশের উপাদান কোনগুলো? বাড়িঘর, রাস্তাঘাট, অফিস আদালত, স্কুল কলেজ, বাস, ট্রাম, ট্যাক্সি, রেলগাড়ি, থিয়েটার, স্টেডিয়াম, হল, থিয়েটার হল, স্টেডিয়াম, সেতু, রাস্তাঘাট এগুলো সবই কৃত্রিম পরিবেশের উপাদান। কেননা এই যে উপাদানগুলো রয়েছে প্রত্যেকটি মানুষের দ্বারা সৃষ্টি, তাই এই পরিবেশকে আমরা কৃত্রিম পরিবেশ বলি। তারপর রয়েছে দেখো পরিবেশ দূষণ ও তার কারণ। এই যে পরিবেশ, আমাদের চারপাশে যে পরিবেশ রয়েছে এই পরিবেশের কিভাবে দূষিত হয়ে চলেছে এবং কি কি কারণে এই পরিবেশ দূষণ ঘটছে সেগুলো আমরা জানব। যে পরিবেশকে কেন্দ্র করে মানুষ বেঁচে থাকে সেই পরিবেশ ক্রমশ দূষিত হয়ে পড়ছে। আমরা আমাদের এই চারপাশের পরিবেশের উপর নির্ভর করে বেঁচে আছি। এই পরিবেশ ক্রমশই দেখো দূষিত হয়ে পড়ছে। কিভাবে দূষিত হচ্ছে? এর জন্যই কিন্তু, এর জন্য সবচেয়ে বেশি কারা দায়ী? মানুষ। আমরা মানুষেরাই আমাদের চারপাশের পরিবেশ দূষণ ঘটানোর জন্য সবচেয়ে বেশি দায়ী।
মানুষের সচেতনতা ও প্রকৃত শিক্ষার অভাবের কারণে পরিবেশের জল, বাতাস প্রভৃতি দূষিত হচ্ছে। মানুষ এবং তাদের যে প্রকৃত শিক্ষার অভাব, সেই অভাবের কারণে এবং সচেতনতার অভাবের জন্যই আমাদের প্রাকৃতিক পরিবেশের জল, বাতাস, মাটি ইত্যাদি কিন্তু দূষিত হয়ে পড়ছে। এই দূষণকেই বলা হয় পরিবেশ দূষণ। তাহলে পরিবেশ দূষণ কাকে বলে তোমরা জেনে রাখবে। মানুষের সচেতনতা ও প্রকৃত শিক্ষার অভাবের কারণে পরিবেশের জল, বাতাস, মাটি প্রভৃতি দূষিত হওয়ার ঘটনাকেই বা প্রভৃতি দূষণকেই বলা হয় পরিবেশ দূষণ। আবার প্রতিটি দূষণকে আলাদা আলাদাভাবেও বিচার করা হয়। যেমন জল দূষিত হয়ে গেলে তখন তাকে জলদূষণ বলে, বায়ু দূষিত হলে তখন তাকে বায়ু দূষণ বলে, মাটি দূষণ হলে তখন তাকে মাটি দূষণ বলে, এবং যখন অতিরিক্ত শব্দ হয় তখন তাকে শব্দ দূষণ বলা হয়। তাহলে এই যে পরিবেশগুলো রয়েছে আমাদের, জল, মাটি, বাতাস, এই পরিবেশ দূষিত হওয়ার যে বিভিন্ন কারণ সেগুলো সম্পর্কে আমরা জানব। দেখো, জলদূষণের বিভিন্ন কারণ। জল কি কি কারণে দূষিত হচ্ছে? প্রথমেই রয়েছে, দেখো, কৃষকেরা ফসল উৎপাদনের জন্য নানান রকম কীটনাশক ব্যবহার করে। তা আবার নদী, নালা, খাল, বিলে মিশে জল দূষিত হচ্ছে। ফসল কোথায় উৎপাদন করছে? কৃষকেরা মাঠে চাষ করে সেই ফসল উৎপাদন করছে এবং চাষ করার সময় তারা বিভিন্ন কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার করছে। কিন্তু যে সমস্ত জমি, চাষের জমি নদী নালার কাছাকাছি অবস্থিত, সেই সমস্ত চাষের জমির কীটনাশক সার এবং রাসায়নিক সার সেগুলো কিন্তু নদীর জলের সঙ্গে গিয়ে মিশে যাচ্ছে, যার ফলে নদীর জল দূষিত হয়ে পড়ছে। তারপর রয়েছে, দেখো, কলকারখানার দূষিত বর্জ্য পদার্থ ও জল খাল বিলে গিয়ে পড়ছে। যে সমস্ত, তোমরা দেখবে বেশিরভাগ কলকারখানায় নদী, বড় বড় নদী অর্থাৎ সমুদ্রের কাছাকাছি গড়ে উঠেছে। এই কলকারখানার যে বিভিন্ন দূষিত জল এবং বর্জ্য পদার্থ, এগুলো সরাসরি গিয়ে নদীতে গিয়ে পড়ছে, যার জন্য নদীর জল দূষিত হয়ে পড়ছে। আমরা অনেক সময় অসতর্ক হয়ে নোংরা আবর্জনা নদী বা পুকুর বা জলাশয়ে ফেলছি। তোমরা লক্ষ্য করবে যে অনেক সময় মানুষ বর্জ্য পদার্থ এবং নানান নোংরা সেগুলো নিয়ে তাদের আশেপাশে যে নদী বা পুকুর, জলাশয় রয়েছে সেখানে গিয়ে ফেলে দিচ্ছে, যার জন্য সেখানকার জলাশয় দূষিত হয়ে পড়ছে। তারপর রয়েছে, দেখো, পুকুর বা ছোট নদীতে কাপড় কাচা, গরু মোষ স্নান করানো ইত্যাদি হয়। গ্রামের দিকে বেশিরভাগ লক্ষ্য করবে যে মানুষ পুকুরে কাপড় কাচছে এবং গরু মোষ স্নান করায়, যার জন্য সেখানকার জল কিন্তু দূষিত হয়ে পড়ে। তারপর হচ্ছে, নদীতে মোটর চালিত স্টিমার, লঞ্চ, ভটভটি থেকে বের হওয়া তেল ও অন্যান্য বর্জ্য পদার্থ জলে মিশে জল দূষিত হয়। এখন নদীতে মানুষকে পারাপারের জন্য বেশিরভাগ দেখবে যে স্টিমার, লঞ্চ, ভটভটি ইত্যাদি ব্যবহার করা হয়, কিন্তু এগুলো সবই বেশিরভাগ তেল দ্বারা পরিচালিত। এই তেল আবার নদীতে মিশে গিয়ে জলকে দূষিত করে তুলছে। তারপর দেখো, প্লাস্টিক ও নানান জিনিসপত্র মাটিতে যত্রতত্র ফেলা হচ্ছে এবং বৃষ্টির জলে ধুয়ে সেগুলি নদী নালার জমা হয়ে জলকে দূষিত করছে। আমরা যে প্লাস্টিক ব্যবহার করছি এবং নানান জিনিসপত্র ব্যবহার করি, সেগুলো যখন আমাদের ব্যবহারের উপযোগী থাকে না, সেগুলো আমরা মাটিতে যেখানে সেখানে ফেলে দিচ্ছি, যার ফলে কিন্তু সেগুলো বৃষ্টির জলে ধুয়ে গিয়ে পাশাপাশি যে নদী নালা রয়েছে সেখানে গিয়ে পড়ে যাচ্ছে, যার ফলে সেখানকার জল দূষিত হয়ে পড়ছে। তারপর দেখো রয়েছে ফলাফল। জল দূষণের ফলে কি কি ঘটছে? জল দূষণের থেকে পেটের রোগ বা নানান চর্মরোগ হয়ে থাকে। এই যে নদী, খাল, বিল ইত্যাদি জল দূষিত হয়ে পড়ছে, যার ফলে অনেক সময় মানুষ নদীর জল খাবার হিসেবে ব্যবহার করছে, যার জন্য তাদের পেটের রোগ দেখা দিচ্ছে, এবং অনেক সময় তারা নদীতে স্নান করছে সেই জলে, দূষিত জলে, যার জন্য তাদের চামড়ার রোগ দেখা দিচ্ছে। তারপর রয়েছে বায়ু দূষণ এবং তাদের নানান কারণ। কি কি কারণে আমাদের বায়ু দূষিত হয়ে পড়ছে সেগুলো আমরা এখন জানব। প্রথমেই রয়েছে, দেখো, গাছ বাতাসের কার্বন মনোক্সাইড শোষণ করে। প্রথমে যেটি রয়েছে, দেখো, গাছ বাতাসের কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন ছাড়ে। সেই অক্সিজেন প্রাণীদের বেঁচে থাকতে সাহায্য করে, কিন্তু নির্বিচারে গাছ কাটার ফলে বাতাসে অক্সিজেনের অভাব দেখা দেয় এবং কার্বন ডাই অক্সাইড বেড়ে গিয়ে বাতাস দূষিত হয়। আমরা জানি যে গাছ কি করে। গাছ
বাতাসে অক্সিজেন ছেড়ে দেয় এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়। কিন্তু ইদানিংকালে দেখবে চারপাশে শুধু গাছপালা কেটে রাস্তাঘাট তৈরি করা হচ্ছে, বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে, যার জন্য মানুষ নির্বিচারে গাছ কেটে ফেলছে। কিন্তু গাছ কাটার ফলে কি হচ্ছে, বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, যার ফলে বাতাস দূষিত হয়ে পড়ছে। তারপর রয়েছে দেখো কলকারখানা, গাড়ি ও উনুনের ধোঁয়া বাতাসে মিশে বায়ু দূষণ হচ্ছে। গাড়ির ধোঁয়া থেকে যে কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হয় তা মারাত্মক বিষাক্ত। এখন বেশি মানুষ তাদের যাতায়াতের জন্য সবসময় গাড়ি ব্যবহার করে। গাড়ি থেকে এবং বিভিন্ন কলকারখানা থেকে যে বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে, যার ফলে কিন্তু বাতাস দূষিত হয়ে পড়ছে। দেখবে গাড়ি থেকে যে ধোঁয়া বেরোচ্ছে, সেই ধোঁয়া হলো কার্বন মনোক্সাইড। এই কার্বন মনোক্সাইড গ্যাসটি মানুষের জন্য অর্থাৎ প্রাণী জগতের জন্য খুব বিষাক্ত। তারপরে বাতাসে আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি অতিমাত্রায় মিশে গিয়েও বায়ু দূষণ হচ্ছে। সূর্যের অতিবেগুনি রশ্মি, মোবাইল, ট্যাব, ডিশ, টিভি প্রভৃতি থেকে নির্গত রশ্মিও বাতাসকে দূষিত করছে। এই যে সূর্য থেকে দেখবে এক ধরনের অতিবেগুনি রশ্মি বের হচ্ছে। এই অতিবেগুনি রশ্মি বাতাসের সঙ্গে মিশে গিয়ে বাতাসকে দূষিত করে তুলছে। এছাড়াও আমরা যে মোবাইল ব্যবহার করছি, টিভি, ট্যাব ইত্যাদি যে ব্যবহার করছি, সেখান থেকেও এক ধরনের রশ্মি বেরোচ্ছে। সেই রশ্মি বাতাসকে কিন্তু দূষিত করে তুলছে দিন দিন। তারপর ফলাফল, এই বায়ুর যে দূষণ ঘটছে তার ফলে কি কি ঘটছে দেখো। বায়ু দূষণের ফলে মানুষের ফুসফুসে বিভিন্ন রোগ হয়, শ্বাসকষ্ট দেখা যাচ্ছে, চোখ জ্বালাপোড়া করছে ইত্যাদি রোগের সম্ভাবনা দেখা দেয়। তাহলে বাতাসের দূষণের ফলে মানুষের কি কি রোগের সম্ভাবনা হতে পারে? মানুষের ফুসফুসের রোগ, মানুষের শ্বাসকষ্ট, চোখ জ্বালা যন্ত্রণা ইত্যাদি। তারপর রয়েছে দেখো মাটি দূষণ। মাটি কি কি কারণে দূষিত হচ্ছে? প্রথমে রয়েছে দেখো, কৃষকেরা চাষের জমিতে যে কীটনাশক ব্যবহার করে এবং রাসায়নিক সার ব্যবহার করে তাতে মাটি দূষিত হয়। কৃষকেরা চাষবাস করার জন্য মাটিতে নানান ধরনের কীটনাশক সার দিচ্ছে, রাসায়নিক সার দিচ্ছে, আর সেই সার মাটিতে মিশে গিয়ে মাটিকে দূষিত করে দিচ্ছে। তারপর রয়েছে দেখো, নির্বিচারে গাছপালা কাটার ফলে মাটি ক্ষয়ে যাচ্ছে এবং দূষিত হচ্ছে। কেননা গাছের শিকড় মাটিকে ধরে রেখে ক্ষয় রোধ করে। তোমরা দেখবে আমরা যে গাছ লাগাই, সেই গাছ তাদের শিকড় দিয়ে মাটিকে শক্ত করে ধরে রাখে। কিন্তু গাছ কাটার ফলে, অতিরিক্ত পরিমাণে গাছ কাটার ফলে কি হচ্ছে, সেই গাছের শিকড় আর মাটিকে ধরে রাখতে পারছে না, যার ফলে অতিরিক্ত বৃষ্টির সময় দেখবে মাটি ক্ষয়ে যাচ্ছে, অর্থাৎ মাটি ধুয়ে চলে যাচ্ছে। তারপরে দেখো, প্লাস্টিক, পলিথিন, রবার জাতীয় পদার্থ মাটিতে মিশে যায় না বলে এগুলি মাটিকে দূষিত করে তোলে। আমরা যে দৈনন্দিন জীবনে প্লাস্টিক, পলিথিন, বিভিন্ন রবার এগুলো ব্যবহার করি, এগুলো কিন্তু মাটিতে মিশে যায় না। মাটিতে অনেকদিন ধরে থাকলেও সেগুলো পচেও না, নষ্টও হয় না, যার ফলে মাটিকে কিন্তু দূষিত করে তোলে প্লাস্টিক। মাটিতে অনেক আবর্জনা, ময়লা ফেলা হয় যা মাটিকে দূষিত করে। আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মের ফলে বিভিন্ন বর্জ্য পদার্থ, নোংরা, ময়লা ইত্যাদি আমরা দেখবি আশেপাশে যে কোনো জায়গায় ফেলে রাখা হয়, যার জন্য মাটি কিন্তু দূষিত হয়ে পড়ছে। এর ফলাফল কি? এই যে মাটি দূষণ ঘটছে, এই মাটি দূষণের ফলে কি কি ঘটছে? মাটি দূষণের ফলে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়। ফসলের মধ্যে মাটির দূষিত পদার্থ ঢুকে গিয়ে নানান রোগ সৃষ্টি করে। তাছাড়াও ভূমিক্ষয়ের ফলে বন্যা দেখা দিতে পারে। কৃষকেরা দেখবে ফসল উৎপাদনের জন্য অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করে, যার ফলে মাটির উর্বরতা শক্তি ধীরে ধীরে কিন্তু কমে যায়। এছাড়াও দেখবে ফসলের মধ্যে মাটির থেকে বিভিন্ন দূষিত পদার্থ ঢুকে গিয়ে বিভিন্ন রোগের সৃষ্টি করছে। আর তাছাড়া ভূমিক্ষয়ের ফলে বন্যা দেখা দেয়। যখন মানুষ অতিরিক্ত পরিমাণে গাছ কেটে ফেলে, তখন ভূমিক্ষয় দেখা দেয়। দেখবে তখন নদীর আশেপাশে যে সমস্ত জায়গা থাকে সেখানে বন্যা সৃষ্টি হয়। তারপর রয়েছে দেখো শব্দ দূষণ। শব্দ দূষণ কি? জল, বায়ু ও মাটির পাশাপাশি শব্দ দূষণ ভয়ঙ্কর এক দূষণ। যেরকম জল দূষণ, মাটি দূষণ এবং বায়ু দূষণ আমাদের পরিবেশকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করে তুলেছে, তার পাশাপাশি শব্দ দূষণও
আমাদের অনেক ক্ষতিকর। গাড়ির হর্ন, সাইরেন, উচ্চস্বরে মাইক বা বক্স বাজানো, ডিজের উচ্চ রব প্রভৃতি শব্দ আমাদের কানকে কষ্ট দেয়। এর পাশাপাশি কারখানার মেশিনের তীব্র শব্দ, বাজি ফাটানোর তীব্র শব্দ বেশ ক্ষতিকারক। এর থেকে যে দূষণ হয় তাকেই শব্দ দূষণ বলে। এই যে গাড়ির যে হর্ন, তাছাড়া দেখবে সাইরেন, উচ্চস্বরে মাইক বাজানো, ডিজের আওয়াজ, এছাড়াও কারখানার মেশিনের তীব্র শব্দ, বাজি ফাটানোর শব্দ, এই শব্দগুলোর ফলে কি শব্দ দূষিত হচ্ছে। এর থেকে যে দূষণ ঘটে, এই অতিরিক্ত শব্দের কারণে যে শব্দের যে দূষণ ঘটছে, একে আমরা বলবো শব্দ দূষণ। এই শব্দ দূষণের ফলে কি হচ্ছে? শব্দ দূষণের ফলে কানে কম শোনা, একেবারেই না শোনার মতো অবস্থা হতে পারে মানুষের। তাছাড়া মাথা ধরা, মেজাজ নষ্ট হওয়া, হৃদযন্ত্রের অসুখ প্রভৃতি হতে পারে। বেশিরভাগ দেখবে তোমরা শহরাঞ্চলে, যেখানে কলকারখানা বেশি, রাস্তাঘাট উন্নত, সেখানে গাড়ি ঘোড়া বেশি চলে, যার ফলে কি হয়, গাড়ির আওয়াজ হয়, কলকারখানার বিভিন্ন মেশিনের অতিরিক্ত শব্দ। যারা কলকারখানাতে কাজ করে তাদের দেখবে সহজেই মেজাজ হারিয়ে যায়, অনেক সময় তাদের কানের শুনতে অসুবিধা হচ্ছে, এরকম রোগ তাদের দেখা দেয়। এবার দেখো রয়েছে পরিবেশ দূষণ প্রতিরোধ ও পরিবেশ রক্ষা। এই যে পরিবেশ দূষণ হচ্ছে, এই পরিবেশ দূষণ কিভাবে আমরা রক্ষা করতে পারি? আমরা যেখানে বসবাস করি সেটাই হলো আমাদের পরিবেশ। এই পরিবেশকে সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য। যেহেতু আমরা এই পরিবেশে বসবাস করি, এই পরিবেশ যে দূষিত হচ্ছে, এই পরিবেশ দূষণ থেকে আমাদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। তা না হলে আমাদের প্রতিদিনের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হবে। আমাদের যে প্রতিদিনের জীবনযাপন, সেটি কিন্তু ব্যাহত হতে পারে এই প্রাকৃতিক পরিবেশের দূষণের ফলে। পরিবেশ দূষণ প্রতিরোধ ও তার সুরক্ষার জন্য তাই আমাদের নানান রকমের ব্যবস্থা গ্রহণ করা উচিত। যেমন এই পরিবেশ যে দূষণ, এই দূষণ রক্ষা করা এবং প্রতিরোধ করার জন্য আমাদের বিভিন্ন উপায় গ্রহণ করা উচিত, যেগুলি হলো যত বেশি সম্ভব বৃক্ষরোপণ করা ও সেই গাছপালার যত্ন করা দরকার, যাতে গাছগুলি বেঁচে থাকে এবং আমাদের নানানভাবে সহায়তা করতে পারে। আমাদের প্রথম যে কর্তব্য সেটি হলো অনেক পরিমাণে গাছ লাগানো, আর সেই গাছকে ছোট থেকে বড় করে তোলার দায়িত্ব কিন্তু আমাদের, যাতে গাছটি বেঁচে থাকতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপর কি করতে হবে? দেখো, কৃষকদের যতটা সম্ভব কীটনাশক ব্যবহার কমাতে হবে। কৃষকরা যে অতিরিক্ত ফসল ফলানোর জন্য কীটনাশক সার বেশি পরিমাণে ব্যবহার করছে, সেটা কমাতে হবে। উচ্চ ফলনের জন্য রাসায়নিক সার ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার করতে হবে। কৃষকেরা জমিতে যে রাসায়নিক সার ব্যবহার করছে, সেই রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। তারপর রয়েছে দেখো, যে সমস্ত জলাশয়ে কাপড় কাচা বা গবাদি পশু স্নান করানো হয়, সেসব বন্ধ করতে হবে। দেখবে পুকুর, নদী নালায় মানুষ গবাদি পশু স্নান করাচ্ছে, কাপড় ধুচ্ছে, সেগুলো বন্ধ করতে হবে। প্লাস্টিক, পলিথিন, রবার ইত্যাদি মাটিতে যত্রতত্র ফেলা বন্ধ করতে হবে। প্লাস্টিকের মতো জিনিসের ব্যবহার যত কম করা যাবে ততই ভালো। যেমন প্লাস্টিকের ক্যারিব্যাগ। দেখবে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহারের সময় আমরা বেশিরভাগ সময় দেখবে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করি। এই প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করা বন্ধ করতে হবে, কেননা প্লাস্টিক কিন্তু মাটিতে মিশে যায় না বা নষ্টও হয় না। প্লাস্টিক রোদে এবং বৃষ্টিতে কখনোই নষ্ট হয় না, যার জন্য এই প্লাস্টিক মাটিকে ভীষণভাবে দূষিত করছে। এই প্লাস্টিকের ব্যবহার আমাদের কমাতে হবে। তারপর রয়েছে দেখো, কলকারখানা থেকে নির্গত গ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। কলকারখানা থেকে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড ইত্যাদি গ্যাস বাতাসে মিশে গিয়ে বাতাসকে দূষিত করে তুলছে। কলকারখানা থেকে যে গ্যাস নির্গত হচ্ছে, এর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। তারপর রয়েছে দেখো, কলকারখানার বর্জ্য পদার্থ যাতে নদী জলে না মেশে তাও দেখতে হবে। কলকারখানা থেকে যে বর্জ্য পদার্থ এবং দূষিত জল নদীতে গিয়ে মিশে যাচ্ছে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেটা যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে। যারা বাড়িতে উনুন ব্যবহার করে, তাদের ধোঁয়াহীন গুল ব্যবহারের চেষ্টা করতে হবে। বাড়িতে যে উনুন ব্যবহার করছে যারা, তাদের জ্বালানি থেকে যাতে ধোঁয়া না বেরোয় সেরকম জ্বালানি ব্যবহার করতে হবে। বাড়িতে রাস্তার ধারে বা খোলা মাঠ ও অন্য খোলা জায়গায় ময়লা ফেলা বন্ধ করতে হবে।
বাড়িতে বা ফাঁকা মাঠে বা রাস্তার ধারে যেখানে সেখানে ময়লা ফেলানো যাবে না। উৎসব অনুষ্ঠান বা রাজনৈতিক সমাবেশে জোরে মাইক বাজানো, ডিজের বিকট শব্দ, প্রচন্ড শব্দ হয় এমন বাজি পটকা ফাটানো নিয়ন্ত্রণ করতে হবে। দেখবে বেশিরভাগ উৎসব অনুষ্ঠানে মানুষ এখন ডিজে সাউন্ড বাজাচ্ছে, সেটা কিন্তু বন্ধ করতে হবে। এছাড়াও বাজি, যে সমস্ত বাজির প্রচন্ড শব্দ হয় সেই সমস্ত বাজি ফাটানো বন্ধ করতে হবে। আমরা যে পরিবেশে বসবাস করি তাকে রক্ষা করার অর্থ নিজেদেরই বাঁচার পথ পরিষ্কার রাখা। এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই, কেননা এই পরিবেশকে রক্ষা করলে আমরা বেঁচে থাকতে পারবো। আর যদি পরিবেশকে আমরা রক্ষা না করি তাহলে এই পরিবেশে আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো না। বিভিন্ন রোগ ব্যাধি থেকে দূরে থাকার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনের জন্যই পরিবেশের সুরক্ষা অত্যন্ত জরুরি। পরিবেশকে যদি আমরা সুরক্ষিত রাখি তাহলে আমরা বিভিন্ন রোগ ব্যাধি থেকে বেঁচে থাকতে পারবো। এতে শুধু আমাদের বর্তমান সময়টাই ভালো কাটবে তা নয়, ভবিষ্যৎ প্রজন্ম খুব ভালো থাকতে পারবে। আমরা যদি পরিবেশ দূষণ প্রতিরোধ করি এবং পরিবেশকে সুরক্ষিত রাখি তাহলে আমরা যেরকম ভালো থাকবো, তেমনি আমাদের যে পরবর্তী প্রজন্ম রয়েছে তারাও ভালো থাকতে পারবে। তারপর এখানে দেখো মনে রাখার কিছু বিষয় রয়েছে, এগুলো তোমরা পড়বে। তারপর এবং মডেল প্রশ্ন উত্তরগুলো রয়েছে, এগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়বে। এরপরে যে অনুশীলনী রয়েছে, এই অনুশীলনের প্রশ্ন উত্তর আমি তোমাদের করিয়ে দেব। আজকে এই পর্যন্তই রইল। তোমরা বাড়িতে ভালো মতো পড়াশোনা করবে। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।